RICL সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। স্বজনদের প্রার্থী করায় মন্ত্রী এমপিদের স্বজন নিয়ে থাকতে হবে, জনগণের ভোট পাবেন না, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে সহযোগিতা করতে মন্ত্রী এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে অস্বস্তিতে বিএনপি। আমরা আমাকে সরিয়ে কাকে আনবে এই শিরোনামে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন। আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই তাদেরকে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ডান পাশে আছেন ডক্টর কামরুল হাসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় যেতে চাই, তবে মূল আলোচনার আগে আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এই দিনটি নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে আমি সাজ্জাদ আলম খান তপু ভাই, আপনাকে একটু শুরু করি। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত গণমাধ্যমের সূচকে বাংলাদেশ 42 ধাপ পিছিয়েছে, কি বলবেন সংক্ষেপে, যদি 1 মিনিট করে তিনজনের কাছে যেতে চাই? দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের যে বর্ষিক যে সূচক, সেই সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। আমরা যারা সাংবাদিকতা করি এবং সেই জায়গায় আমরা মূলত মনে করি যে আসলে সাংবাদিকদের মনস্তাত্ত্বিক চাপের বাইরে কাজ করবার অবারিত সুযোগ হওয়া দরকার। এবং এই সুযোগ যে শুধু সুযোগ, মানে এই যে অধিকার, এই অধিকার যে শুধুমাত্র সরকার করে দিবে তা নয়। আমরা জানি যে পুঁজির তো একটি ধর্ম থাকে, কর্পোরেট প্রতিষ্ঠানের এক ধরনের চাপ থাকে, বিজ্ঞাপনদাতাদের বিষয় থাকে, সামাজিক রাজনৈতিক নেতৃত্বেরও এক ধরনের চাপ বা বলয় থাকে। এই জায়গাগুলো মিলিয়ে নিয়ে একটি সহায়ক জায়গা তৈরি হলে আমার মনে হয় যে এই সূচকের উত্তরণ করা সহজ বিষয় হয়ে দাঁড়াবে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই ডক্টর শফিউল আলম ভূঁইয়া স্যার, আপনার কাছে। অবাধ তথ্য প্রবাহের এই যুগে গণমাধ্যম কতটা স্বাধীন বলে মনে হয়? এখনো আসলে গণমাধ্যম বা গণমাধ্যমের কর্মীদের উপর অনেক খড়গ নেমে আসে। দেখেন, এই যে গণমাধ্যম কতটা স্বাধীন, এইটা এখানে সাজ্জাদ আলম তপু, যিনি সরাসরি সাংবাদিকতা করেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তো যেই সূচকের উপরে আপনি নির্ভর করছেন, প্রথম কথা হচ্ছে তারা যেই স্টাডিটা করে, সেই স্টাডিটা কতটুকু যৌক্তিক, কতটুকু তথ্য নির্ভর। কারণ হচ্ছে আমি তাদের সম্পর্কে স্টাডি করে দেখেছি যে এই ধরনের সংগঠনগুলো যখন বা বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করে, তারা কোন সোর্সের উপরে নির্ভর করে, কোন কোন তথ্যের উপরে নির্ভর করে। কারণ এই সূচকে অনেক সময় দেখা গিয়েছে যে মিয়ানমার, আফগানিস্তানের মতো দেশও কিন্তু বাংলাদেশের আগে অবস্থান করেছে। তো কারণ আমি জানি না আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা যে তাদের সোর্স কারা, আসলে কিসের উপর ভিত্তি করে তারা এই সূচক করে? তারা কি ইউনাইটেড নেশনসের কোনো বডি, নাকি না কোনো এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও? তো সুতরাং যে এটারও যে একটা রাজনৈতিক অর্থনীতি আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার এই সূচকগুলো যারা করে। এবারে আসি যে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠভাবে কাজ করতে চায়, তাহলে গণমাধ্যমকে অনেকগুলো চাপের মধ্যে কাজ করতে হয়। সারা পৃথিবীতেই চাপের মধ্যে কাজ করতে হয়। বাংলাদেশে রাষ্ট্রীয় চাপ থাকে, মালিকানার চাপ থাকে, কারণ আপনি কোন তথ্য বলবেন, কোন তথ্য বলবেন না। তারপরে ধরেন সাংবাদিকের নিজের দক্ষতা যোগ্যতার বিষয় থাকে, তারপরে বিভিন্ন হুমকি ধামকি থাকে। এটা যখন বাংলাদেশে থাকে, আপনি পশ্চিমে যান, আমেরিকায় দেখেন আজকে আমেরিকার বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এই যে প্রো প্যালেস্টাইন যে মুভমেন্ট হচ্ছে, আমেরিকার গণমাধ্যমে কি সেই সংবাদ আছে? মেইন স্ট্রিমের অনেক গণমাধ্যমে সেই সংবাদ নাই। কেন নাই? তো তারা তো গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা আছে বলে দাবি করে, সেখানে নাই। কারণ কি? কারণ হচ্ছে যে মালিকানা। শেষ করলে আমি তো এইরকম আপনার প্রত্যেকটা সমাজের প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে বিবেচনা করতে হবে। এবং আমরা চাই যে বাংলাদেশের সংবাদপত্র আরও স্বাধীনভাবে কাজ করুক, তবে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা, সেইটা মাথায় নিয়েই সাংবাদিকদেরকে কাজ করতে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কামরুল হাসান স্যার, আপনার একটু মন্তব্য নিয়ে আমরা অন্য মূল প্রসঙ্গে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। 1993 সালে 3 মে আসলে ইউনেস্কো এই সুন্দর দিবসটি ঘোষণা করেছিল। কিন্তু 93 সালের পর থেকে বাংলাদেশে যদি আপনি পরিসংখ্যানটা নেন, তাহলে দেখবেন যে সাংবাদিকদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার পর থেকে সেটা আরও বেড়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি সাংবাদিকতা পেশায় যারা আছে, এটাও তারা পেশাজীবী, তাদের সংসার আছে, তাদেরও বাঁচতে হয়। কিন্তু যারা সংবাদ এই মিডিয়াগুলোর মালিক,
তাদেরকেও আসলে একটা পক্ষ নিয়ে কথা বলার সময় সাবধানে থাকতে হয় যে এটা শুধুমাত্র একটা সার্ভিস না, এটা অনেকের সোর্স অফ ইনকামও। যখন একটা দেশে স্বাধীনভাবে কথা বলবার পরিবেশ না থাকে, তখন সাংবাদিকরা তাদের নিজেদের স্বার্থে সেলফ সেন্সরশিপ অথবা কেউ কেউ এই কম্প্রোমাইজ করতে করতে একসময় তার যে ভ্যালুসগুলো এগুলো ধ্বংস হয়ে যায়, অর্থাৎ নিজের অজান্তেই অসাংবাদিক হয়ে ওঠে। এবং যেহেতু প্রচার মাধ্যমের প্রভাব সকল মানুষের উপর পড়ে, ফলে অগণতান্ত্রিক একটি পরিবেশ স্বৈরতান্ত্রিক পরিবেশে রূপান্তরিত হতে সাংবাদিকরাই তখন সাহায্য করে। এবং গণমাধ্যমগুলা এই মিসগভর্নেন্সের, গুড গভর্নেন্সের অভাবে নিজেদের অজান্তেই এক সময়ে তাদের নিজ জায়গা থেকে সরে যায়। ফলে আমি মনে করি যে এই দিবসে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যারা এই মিডিয়াগুলোর সাথে জড়িত। আমরা কয়েকজন ৩-৪ আদর্শ থেকে এসে কথা বললাম আর সাংবাদিকতা হয়ে গেল, দিস ইজ নট লাইক দ্যাট। আপনি বাস্তব পরিস্থিতি দেখেন যে বুদ্ধিজীবী আমরা যারা আছি তারা কিভাবে বিভাজিত হয়ে গেছে, সাংবাদিকরা যারা আছি কিভাবে আমরা দেশের স্বার্থের বিরুদ্ধে কখন জড়িয়ে গেছি আমরা নিজেরাই জানি না অধিকাংশই। ফলে এইটা সত্যি অর্থে যদি মুক্ত থাকে তাহলে দেশ যেমন ভালো থাকে, দেশ ভালো থাকলে তো সবাই ভালো থাকে, কিন্তু সেটা আমাদের নেই। ৪২ ধাপ পেছানোর কারণ হচ্ছে সেটাই। আমি আসবো মূল প্রসঙ্গে, আমি একটু যেতে চাই ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে যে সংবাদ সম্মেলন, সেখানে বলেছেন যে বামরা ৯০ ডিগ্রি ঘুরে গেছে, আমরা সবসময় মনে করতাম অতি বাম খুব প্রগতিশীল, তারা খুবই গণমুখী, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে সেটা ঠিক করতে কি পেরেছে? আজকে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে তিনি যে বিষয়টি বলেছেন, দলীয় রুহুল কবির রিজভী বলেছেন যে কারা আসবে কারা আসবে না সরকার উৎখাত পরে সেটি হচ্ছে সরকার প্রধান না, জনগণ ঠিক করবে। কি বলবেন? এখন প্রথম কথা হচ্ছে যে যদি শব্দটা হয় উৎখাত হলে এটা তো ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী যেটা ইঙ্গিত করেছেন যে আমাকে উৎখাত করতে চায়, একটা হচ্ছে যে আপনি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কেউ বিজয় লাভ করে ক্ষমতায় আসলো, সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। যদি উৎখাত হয় তাহলে উৎখাত করে হচ্ছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এবং ভায়োলেন্সের মধ্য দিয়ে। তো সেটা যদি হয় তাহলে রুহুল কবির রিজভী সেটা তো জনগণ ঠিক করে না, ষড়যন্ত্রকারীরা ঠিক করে যে উৎখাত কিভাবে হবে, কাকে কিভাবে উৎখাত করা হবে। তো যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে বলেছেন যে পতনের পরে, উনি যদিও শব্দটি বলেছেন, আপনি তো উৎখাত বলেছেন, যে কারণে আমি উৎখাত বললাম, যে পতনের পরে। হ্যাঁ, পতন যদি ঘটাতে পারে, ধরেন বিএনপি তো সরকারের পতন ঘটানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জনগণের সমর্থন কি তারা আদায় করতে পেরেছে? জনগণ কি তাদের ডাকে সরকার পতনের জন্য নেমে এসেছে? আমার কাছে তো অন্তত তা মনে হয় না। যদি মনে হতো তাহলে তো এতক্ষণ সরকারের ক্ষমতায় থাকবার কোনো কারণ ছিল না, সরকার অনেক আগেই চলে যেত। তো এখন হ্যাঁ, পতন যদি জনগণ ঘটায় তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে যে কে ক্ষমতায় আসবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হলো যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কে, তারা কাকে আনতে চায়। খালেদা জিয়া উনি সাজাপ্রাপ্ত আসামি, উনি এখন চিকিৎসার কারণে জেলের বাইরে আছেন। তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া পলাতক আছেন, উনিও সাজাপ্রাপ্ত আসামি, লন্ডনে বসে দিক নির্দেশনা দিচ্ছেন। তাহলে ক্ষমতায় আসবে কে, কাকে প্রধানমন্ত্রী বানাবে, সেই দিকটাই প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন। জি, আমি এই প্রশ্নটি আসলে রাখতে চাই। ডক্টর কামরুল হাসান কি বলবেন আসলে, যে আসলে বিকল্পকে, এই যে প্রধানমন্ত্রীর প্রশ্ন, একই সঙ্গে আসলে বিকল্প বলতে প্রধানমন্ত্রীর বিকল্প কি আছেন? প্রধানমন্ত্রী মহোদয়ের বিকল্প উনি নিজেই হতে পারেন যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে কিন্তু বিজয়ী হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। কিন্তু সেই আওয়ামী লীগে এখন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় না, নির্দলীয়। তার কারণ হচ্ছে যে এটা বিএনপি আওয়ামী লীগ বলে কথা না, যে কোনো দলই যদি সরকারে এইভাবে অগণতান্ত্রিকভাবে, এবং সর্বশেষ 2024-এ যে নির্বাচন হয়েছে, সরকার দলীয় অনেক বুদ্ধিজীবী, সেন্সিবল বুদ্ধিজীবী এবং সাধারণ যেই সমর্থক আছে প্রাণ দিয়ে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারা কিন্তু এই নির্বাচনটি গ্রহণ করেনি। কারণ এইটার সুবিধা তারা পাচ্ছে না, পাচ্ছে হলো গুটি কয় মানুষ। যেমন আমাদের আগে এক সময় বাণিজ্যমন্ত্রী বলেছিল, সাবেক বাণিজ্যমন্ত্রী, যে এখানে ইউরোপিয়ান লাইফ লিড করে 4 কোটি মানুষ, তাহলে 18 কোটির মধ্যে 4 কোটি গেলে 14 কোটি মানুষ কি ভারতীয় নাকি মালদ্বীপে? তাদের চিন্তা করতে হবে না?
ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি বলি যে উনি যে কথাটা বলছেন যে হু ইজ নেক্সট, তিনি নিজেই হবেন। আসলে সেই 97 সনে আওয়ামী লীগের আশা আর এই 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন সেটা এক না। এবং সেই সময়ে এই দলেরই যেই শাসন ব্যবস্থা ছিল সেটা নিয়ে অনেক বেশি সন্তুষ্ট ছিল সাধারণ মানুষ, অনেক সীমাবদ্ধতার মধ্যেও, যেটা 91 সনে বিএনপি আসার পর আমরা দেখেছি, যদিও সেটা সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু সকলে মিলেই শাহাবুদ্দিন সাহেবের সেই গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপি 91-তে আসছে। তাহলে আমাদের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে যদিও তত্ত্বাবধায়ক সরকার বিশেষভাবে আমরা এই আইন মানে সাংবিধানিক রূপ দিছি, পরে আমরা বাতিলও করেছি, কিন্তু আমরা সকল দল মিলে দলীয় সরকার অধীনে নির্বাচনটা যে সম্ভব নয় সেটা প্রমাণ করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ পরপর 3বার এসে দলের মধ্যে যে পরিস্থিতি এবং দেশের মধ্যে যে পরিস্থিতি করেছে, ওই যে বললেন 42 ধাপ পিছিয়েছে, এর কারণ হচ্ছে যে হু ইজ নেক্সট এটা যদি আপনি জনগণের মাধ্যমে সরকার প্রধান আপনি তৈরি করেন, ট্রেজারি বেঞ্চ তৈরি হয়, তাহলে যোগ্য ব্যক্তি আসবে। কারণ আমার তো বলে দেওয়ার কিছু নেই, জনগণ কি চায় সেটা আমি কি করে বলবো? এখানে ভোটার যারা তারা নির্ধারণ করবে যারা প্রার্থী হবে। ফলে এখানে কোনো ফ্যামিলির কোনো ব্যক্তি, সেটা যেই দলেরই হোক, সেটা আপনি আগে থেকে বলবেন কেন? আপনি তো জনগণের হাতে দিবেন না। আমাদের বদভ্যাস হয়ে গেছে কি, আঞ্চলিক এবং পশ্চিমা মোড়লদের কাছে ধরা দিতে দিতে আমরা জনগণও এখন সরকার বিভিন্ন দলের যারা নেতৃত্বে আছে তারাও কে নেক্সট হবে সেটা জনগণের দায়িত্ব, যারা ভোট দিয়ে করবে সেটা তারা নির্ধারণ করছে। ফলে আমি মনে করি যে এই প্রশ্নটি জনগণ ফয়সালা করবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি নেক্সট হবেন, সেই যেই দল আসুক ক্ষমতা সেই দলের। আমি একটু 1 মিনিটের জন্য সাজ্জাদ আলম খান তোপা আপনার কাছে একটু আসতে চাই, আপনার মন্তব্য জানতে চাই যে আসলে বিকল্প এমন কি কেউ আছে যে এই যে আমরা উৎখাত বলি বা যাই বলি না কেন? দেখেন, দুইজনই পণ্ডিত মানুষ, কিন্তু যদি ধরে নেন যে লেনিন একটি কথা বলেছিলেন যে আসলে বুদ্ধিজীবীদের কথা শুনলে সমাজতান্ত্রিক বিপ্লব হইতে হইতো না আর কি। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের বিজ্ঞতা, প্রাজ্ঞতা, অভিজ্ঞতা, মানুষের স্পন্দন বোঝা, মানুষকে বোঝা, মানুষের দৃষ্টিভঙ্গি এবং প্রতিফলন ঘটানো, মানুষকে শিক্ষিত করা এবং সেই দলের তত্ত্বাবধানে পরিচালিত করার পারঙ্গমতা কিন্তু রাজনীতিবিদদের সবসময়ই থাকেন। যখন প্রধানমন্ত্রীর বিকল্পকে, অর্থাৎ প্রধানমন্ত্রী স্যার যেমন বললেন যে প্রধানমন্ত্রীর বিকল্প অর্থাৎ শেখ হাসিনার বিকল্প হয়তো শেখ হাসিনাই হতে পারেন আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সাংবিধানিকভাবে বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার নাই। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হলে গণ আন্দোলনের প্রয়োজন, অথবা এই যে সরকারকে পতন ঘটাবার জন্য জনগণকে রাজপথে আসলে সংঘবদ্ধ করবার একটি জায়গা তৈরি করে। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু বারবার বলে আসছেন যে একটি দেশের 2 থেকে 3% মানুষকে রাজপথে নামাতে পারলেই সরকারের পতন হয়তো ঘটানো সম্ভব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমরা সেরকম দেখছি যে ঢাকাতে বা বাংলাদেশ জুড়ে 2 থেকে 3% মানুষকে কি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামানো যাচ্ছে? অর্থাৎ সরকার পতনের সেই প্রক্রিয়াতে যে বিরোধী দল যারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়েছেন, সেই জায়গাটাকে কিন্তু তারা এখনো পর্যন্ত আফল করতে পারে নাই, মানুষকে নিয়ে লড়াই করতে পারে নাই এবং বিজয়ের শক্তির সেই জায়গাতে যেতে পারে না। বিএনপি কিন্তু বরাবরই বিশ্বাস করে যে একটি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, অন্তত বিএনপির কিন্তু গঠনতন্ত্র ঘোষণাপত্রেই বারবার সেই কথাটা বলা হচ্ছে। সেই জায়গাতেই যদি হয়ে থাকে, এর তোর বিকল্প পথ কি হতে পারে? এর বিকল্প পথ কি বিএনপি কি বলছে? তারা কি গণঅভ্যুত্থান করবেন, বিপ্লব করবেন? বিপ্লব যদি করতে চান তারও কিন্তু নেতা ঠিক করা থাকে, কারণ বিপ্লবী শক্তির নেতৃত্ব যদি যথার্থ না হয় সেটি নৈরাজ্যে পর্যবসিত হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, আত্মঘাতী সুযোগ সন্ধানীরা কিন্তু আসলে সেই সুযোগগুলো গ্রহণ করে। নিশ্চয় কথা শুনবো, আমরা আরো কথা শুনবো। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন স্টুডিওতে, আমরা তাদের কথা আবারও শুনবো। প্রিয় দর্শক, RSL সাপ্তাহিক দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। RSL সাপ্তাহিক দেশে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 3 জন অতিথি আছেন স্টুডিওতে, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর শফিউল আলম ভাই, আপনার কাছে আসতে চাই। দলীয় নির্দেশনা অমান্য করে যেসব মন্ত্রী সাংসদরা স্বজনদের দাঁড় করিয়েছেন বা প্রার্থী করেছেন, ভবিষ্যতে সেই পরিবার নিয়েই কিন্তু তাদেরকে থাকতে হবে। জনগণ বা নেতাকর্মীর ভোট তারা পাবেন না, এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবং নিজের পরিবারকে বড় না করে আওয়ামী লীগকে বড় করার আহ্বানও জানিয়েছেন। একই সঙ্গে কি বলবেন আসলে এই উপজেলা নির্বাচন নিয়ে অনেক হজবরল পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম, প্রধানমন্ত্রীর অবশেষে একটি মন্তব্য আমরা শুনলাম। হ্যাঁ, এটা তো ধরেন এই যে উপজেলা নির্বাচনটাকে
অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যাতে তৃণমূলের নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করে, এবং বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে তো দলীয় প্রতীকে অংশগ্রহণ করার থেকে বিরত থাকছে আওয়ামী লীগ। কারণ হচ্ছে যে এটা তো 2015 সালে দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছিল। তো তারপরে দেখা গেল যে 2015-এর আগে যেটা হতো যে অনেক সম্ভ্রান্ত মানুষ চাইলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, দলীয় প্রতীক আসার পরে দলগতভাবে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করে অনেক স্বতন্ত্র ব্যক্তির জিতে আসাটা কঠিন হয়ে দাঁড়ায়। তো সেইটাকে মাথায় রেখে দলীয় প্রতীক সরিয়ে দেওয়া হলো। এখন তারপরে দেখা গেছে যে আপনার এই যে দলের এমপি মন্ত্রী নেতা বিভিন্নরা তাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, আজকে যদিও ওবায়দুল কাদের সাহেব স্বজনের ব্যাখ্যা দিয়েছেন যে স্ত্রী এবং সন্তানের কথা বলেছেন। তো এই যে মন্ত্রী এমপিদের স্বজনরা যখন নির্বাচনে দাঁড়ায় তারা যেহেতু প্রভাবশালী থাকেন, তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষে নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করেন। তো সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রী খুব শক্তভাবে বলে দিয়েছেন যে আপনারা যারা স্বজনদেরকে দাঁড় করাতে চাচ্ছেন তারা এখান থেকে সরে আসেন। অনেকে ইতিমধ্যে তাদের স্বজনদেরকে প্রত্যাহার করতে শুরু করেছে নির্বাচনী প্রক্রিয়া থেকে, কিন্তু অনেকে রয়ে গেছে। এবং এটার জন্য যেহেতু এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত, এটা যারা না মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যদিকে বিএনপিতেও কিন্তু এই উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, কারণ বিএনপি দলগতভাবে নির্বাচন বয়কট করলেও বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে ধরেন, এবং দ্বিতীয় দফায়ও কিন্তু কারণ হচ্ছে যে এই যে ধরেন বিএনপির সাথে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের সাথে যে পার্থক্য এটা খুব স্পষ্ট হয়ে উঠছে। কারণ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, তারা বিলেত থেকে যে নির্দেশনা আসে সেটা মেনে চলার চেষ্টা করে। আর তৃণমূলের যারা আছে তারা দেখে যে মাঠের অবস্থা কি, কারণ বিএনপির যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে তারা দুইটা দিক বিবেচনা করছে বলে আমার ধারণা। একটা হলো তারা ধারণা করছে যে নির্বাচনে দাঁড়ালে তাদের জিতে আসার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ধরেন এই যে এই স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করলে যেটা হয়, আপনি তো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন না, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন না, যার ফলে যেটা হতে পারে যে জনগণ থেকে এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে এবং সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তো স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের যদি কিছুটা প্রভাব প্রতিপত্তি অবস্থান ধরে রাখতে হয় তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, না হয় নেতাকর্মীদের ধরে রাখা সম্ভব হয় না। নেতাকর্মীরা নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করা শুরু করে। তো এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই কিন্তু বিএনপির তৃণমূলের যারা প্রার্থী আছেন তারা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে সায় দিচ্ছে না, যার ফলে বিএনপিও কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যেটা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক, নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দিক এবং শক্তিশালী তৃণমূল নেতৃত্ব গড়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশনও কিন্তু প্রভাব বিস্তার না করতে মন্ত্রী এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা একটু ডক্টর কামরুল হাসান স্যার আপনার কাছে আপনাকে একটু শুনতে চাই। বিএনপির 60 জনকে শোকজ করা হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য, সেখানে তারা 60 জন অংশ নিচ্ছেন সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে। এর আগে আমরা লক্ষ্য করেছি 79 জনকে প্রথম ধাপের জন্য সেখানে বহিষ্কার করা হয়েছিল। আসলে তৃণমূলে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা বা কথা শুনছে না, এমন একটি অস্বস্তিকর পরিস্থিতি আছে কিনা, যেখানে আওয়ামী লীগও কিন্তু একই রকম পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আমার এখানে মন্তব্যটা হচ্ছে আগে নির্বাচনকে বিবেচনা করে দেখুন, বিএনপি যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমি গণমাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যেটা শুনেছি, তৃণমূল যেই নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনার ভিত্তিতেই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং তার ভিত্তি ছিল যে আসলে দলীয় সরকার অধীনে নির্বাচনে যেই রাষ্ট্রযন্ত্রের ব্যবহার এবং দলীয় সরকার থাকলে নিজেদের এমপি মন্ত্রীদের যে প্রভাব সেটা আসলে থাকে, এবং সেই অবস্থা তো কোনো পরিবর্তন হয়নি এখন। ফলে বিএনপি চিন্তা করেছে যে আসলে সরকার পরিবর্তনের নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন না, যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের একটা বড় ধরনের সংগ্রাম এখানে আছে। সরকার পরিবর্তন হলেই বিএনপি নির্বাচনে যাবে, এটা একটা, কিন্তু পরিবর্তনটা হয়নি। দেখেন, দুটো উপজেলা মানে উপনির্বাচনে ইসির যে ভূমিকা ছিল, সে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর, মনে আছে তো, মানে 1 মিনিটেরও কম সময়ে অর্ধশত ভোট দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। এবং ওখানে রিটার্নিং অফিসার নির্বাচন সঠিক হয়েছে কুমিল্লার, উনি পাঠিয়ে দিয়েছে ইসিতে।
এবং তিনিও গ্রহণ করেছেন, পরে অবশ্য চাপিয়ে করেছেন। ফলে আমি যে জিনিসটা মনে করি যে এই মুহূর্তে দলীয় প্রতীকী নির্বাচন হচ্ছে না এবং আওয়ামী লীগ সেটা ঘোষণা দিয়েছে। বিএনপির যথেষ্ট কারণ আছে, যেহেতু প্রভাব তৈরি করবে। আর আওয়ামী লীগ আসলে ডামি নির্বাচন যে অভিযোগটা করা হয় যে নিজেদের কি গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যারা নির্বাচিত হয়েছে এবং তাদেরকে সাদরে যেভাবে গ্রহণ করা হয়েছে ৬২ জনকে, এটা হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখান থেকে লেসেন নিয়েছে যে দিজ অল আর রেটরিক্স, এগুলো তারা কিচ্ছু মিন করে না। আমি যদি নির্বাচিত হয়ে প্রভাব তৈরি করে ওখান থেকে আসতে পারি, আমাকে নানা কৌশলে মানে হাফ ইয়ার লেটার আমাকে বলবে যে আপনার বহিষ্কারাদেশ সহ্য করা হয়েছে। সেই জন্য আমি মনে করি যে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, ফলে নির্বাচন করা সকলের অধিকার, এটা অধিকার বিরোধী একটা কাজ। আর দ্বিতীয়টা হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচনে ডামি প্রার্থী দাঁড় করিয়ে আওয়ামী লীগ যেই ইনস্ট্যান্স তৈরি করেছে গঠনতন্ত্র বিরোধী কাজ করে, সেটা কিন্তু দেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কথা বলছেন? আমি জাতীয় নির্বাচনের কথা বলছি। ফলে ওখান থেকে যে জিনিসটা এসছে সেটা হলো যে তারা একটা এই মেসেজটা পেয়েছে যে আসলে আমরা যেভাবেই আসি না কেন, আমরা নিজেরাই যেহেতু এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ফলে আমি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা, যে এমপি মন্ত্রীরা যদি আসে তাহলে প্রভাব তৈরি হবে, এবং নির্বাচন কমিশনও বলছে, তাতে করে যে জিনিসটা প্রমাণ হয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন হয় তাদের সংসদ বহাল রেখে নির্বাচন যে করা যায় না, বিএনপি যে দাবিটি করছে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ইসি হাবিবুল আউয়াল সাহেবের টিম পরিষ্কার প্রমাণ করে দিলেন যে বিএনপি যেই দাবিতে আন্দোলন করছে, এই দাবিটা এই মুহূর্তে আওয়ামী লীগ ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেছে অনেক। তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি ধরাধরি করছে এবং দলের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। ফলে নিজের দলের যে প্রোটেকশনটা, সেইটা এনশিওর করার জন্য এমপি মন্ত্রীদের এই আত্মীয় স্বজনকে সরাচ্ছে। তাহলে দেখুন তো, যদি বিএনপি প্রকৃত বিরোধী দল মাঠে থাকে এবং এই এমপি মন্ত্রীদের লোকজন যদি থাকে, তাহলে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হবে। এরকম একটি মানে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করা, এটাকে আত্মহত্যা শামিল। ফলে আমি মনে করি যে প্রকৃত অর্থে গণদাবির পক্ষে বিএনপি এবং ৬২ দল বা ৬৩ দল যেটা দাঁড়িয়েছে, তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল হিসাবে শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত করা। এবং এখন যারা নির্বাচনে যাচ্ছেন তারা কয়েকদিন পরই টের পাবেন, যারা বিএনপির ধরুন অনেকেই ৭২ জনকে বহিষ্কার করা হয়েছে, বিএনপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে আমি মনে করি। এবং যে ৬১ জন এখন আছে, তারা যখন নির্বাচনের দিন দেখবে যে তাদের এজেন্ট ঢুকতে পারছে না, তারা যখন দেখবে জাল ভোট দিচ্ছে, তারা যখন দেখবে লক্ষ্মীপুর ৩ আসনের সেই ১ মিনিটেরও কম সময়ে অর্ধশতাধিক ভোট দেওয়ার আওয়ামী লীগের সক্রিয় কর্মী চোখে পড়বে, তখন তারা আসলে তাদের ভুল বুঝবে এবং তখন আবার ক্ষমা চেয়ে এই বহিষ্কার আদেশ উইথড্র করানোর জন্য যেই নেতারা এখন তাদেরকে অনুরোধ করছে, তাদের পায়ে হুমড়ি খেয়ে পড়বে। ফলে আমি মনে করি এই রিয়েলাইজেশনটা বোধহয় সকল পর্যায়ে হওয়া উচিত, যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে পরিবেশটা ফিরে তার জন্য বিএনপি আওয়ামী লীগ সহ সবাই মিলে যদি একটা নির্বাচন করতে হয়, এখানে কিন্তু এই ধরনের দল আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। জনাব সাজ্জাদ আলম খান, আপনার কাছে একটু আসতে চাই যে ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ইতিমধ্যে হয়েছেন উপজেলা নির্বাচনে। যদি আমরা নাটোরের সিংড়ার কথাটি আলাদা করে দেখি, সেক্ষেত্রে ১৫ জনের কথা দিই। এই ১৫ জন কি কোনো প্রভাব বিস্তারের মধ্য দিয়ে আসছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? কোনো প্রভাব বিস্তারে তো জায়গা নাই, কারণ প্রভাব বিস্তার হলে তো আরো অন্যান্য জায়গায় তো হতে পারতো আর কি। সেরকম তো প্রভাব বিস্তার, কোনো প্রভাব দেখেন কিনা? খুব একটা প্রভাব এইখানে নাই। বরঞ্চ স্যার যেটা বললো তার সাথে এটা যুক্ত করতে চাই যে উপজেলার প্রতি আসলে বিএনপি কতটুকু আস্থাশীল। আমরা তো উপজেলা নির্বাচন প্রথম দিকে যখন হলো এরশাদের পরে, পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসলো, সেই নির্বাচিত প্রতিনিধিদেরকে বাতিল করে দেওয়া হলো। উপজেলা নির্বাচনের সেই রকম একটা জায়গা রয়েছে, যেমন ধরেন ১৪০ জন বিএনপির দেওয়া হিসাব অনুযায়ী তৃণমূলের ১৪০ জন নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে কারণে তাদেরকে বহিষ্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে। গাজীপুরের অভিজ্ঞতা কি বলে? গাজীপুরে কিন্তু আমরা দেখেছি যে অন্তত পক্ষে ৩০ জন বিএনপি নেতা তারা হচ্ছে কাউন্সিলর পদে নির্বাচন করেছে, তাদের কেউ কেউ নির্বাচিত হয়েছেন, আবার তারা কিন্তু আসলে দলের সমস্ত কর্মসূচিতেই আবার অংশগ্রহণ করছে আর কি। তো আবার এই ১৬০ জনের ভিতরে যারা নির্বাচিত হবে তারা আবার হয়তো দলের কর্মসূচিতেই হয়তো অংশগ্রহণ করবে। কেন্দ্র এবং তৃণমূলের রাজনৈতিক ভাবনা চিন্তার কিন্তু আসলে এক ধরনের দ্বৈরথ আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি।
8 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, স্যার যথার্থই বলেছেন যে 8 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের পরে আমার কাছে মনে হয় যে নতুন নতুন বিষয় আবার দেখা যেতে পারে। স্বজন যারা হয়েছেন আওয়ামী লীগের, অর্থাৎ এমপি মন্ত্রীদের যারা স্বজন হয়েছে, তাদের আসলে নির্বাচনী ফলাফল কি হবে সেটা যেমন দেখা যাবে, আবার স্যারদের যে সংখ্যা, যে সেই নির্বাচনে আসলে জোর জবরদস্তি কতটুকু হবে সেটাও যেমন দেখা যাবে। আবার এর পরবর্তীতে চতুর্থ ধাপের যে নির্বাচনে অংশগ্রহণ হবে, সেইখানে আসলে মানুষের, অর্থাৎ এই যে মানে আওয়ামী লীগ, বিএনপি, স্বজন এবং এই যে যারা রয়েছে তাদের অংশগ্রহণের জায়গাগুলো কিন্তু বেশ স্পষ্ট হয়ে যাবে। এইটার জন্য 8 তারিখ পর্যন্ত হয়তো আমাদের সেই অপেক্ষার জায়গাগুলো তৈরি হবে। স্থানীয় সরকার নির্বাচনের অভিজ্ঞতা কি বলে? স্থানীয় সরকার নির্বাচনটা হচ্ছে যেমন 3 জন প্রার্থী, মিনিমাম 9 জন, অর্থাৎ বিভিন্ন নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে 8 জন 9 জন করে প্রার্থী রয়েছেন, এবং এই 8 জন 9 জন কিন্তু বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এই যে এবং স্থানীয় পর্যায়ে আমরা দেখি যে উন্নয়নকে ঘিরে এক ধরনের বিভাজন থাকে, রাস্তা, নদী, বাঁধ এগুলোকে কেন্দ্র করে এক ধরনের ভোটের বিভাজন থাকে, আবার মানে কর্মকাণ্ডের, কর্মযোগ্য, হাট বাজার কেন্দ্রিক এক ধরনের বিভাজন থাকে। সেই কারণে কিন্তু এদের মানুষের অংশগ্রহণের পরিমাণটা বাড়ে। অর্থাৎ স্বশাসন প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আসলে বাড়ির পাশের লোক, আত্মীয় স্বজন, আদর্শবাদী লোক অথবা উন্নয়নে ভূমিকা রাখতে পারবে যোগ্য লোক, অভিজ্ঞ লোক, দক্ষ লোক, সৎ লোক, নিষ্ঠাবান, এদের কিন্তু নানা বিষয়ের বিবেচনার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আসলে 8 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কাছে একটি স্পষ্ট জায়গা তৈরি হতে পারবে। এটা নানা সময় বলা হয়েছে এবং বাংলাদেশের প্রমাণও মিলেছে যে আসলে নির্বাচন তো আসলে কেউ বর্জন করতে পারে, কিন্তু আসলে প্রতিরোধ তো করা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে সেইখানে স্বশাসন, অর্থাৎ নিজেদের একজন একজন প্রতিনিধি নির্বাচিত হবে, অর্থাৎ এই উপজেলাগুলোতে 3 জন প্রতিনিধি নির্বাচিত হবে। তারা সাধারণ মানুষের আসলে সাথে কথা বলেন বা সাধারণ মানুষের আসলে পাশে থাকেন, সেরকম মানুষই হয়তো সেই প্রত্যাশার জায়গা রয়েছে। বাংলাদেশের সংবিধানও কিন্তু এই স্বশাসনকেই গুরুত্ব দিচ্ছে। আমরাও যদি সেই জিনিসটাকে চাই, তাহলে এটি আসলে বর্জন বা প্রতিরোধের দৃষ্টিভঙ্গিতে না থেকে স্থানীয় পর্যায়ের আসলে দৃষ্টিভঙ্গি, উন্নয়ন এজেন্ডা কাজে লাগানো, সুখ দুঃখের অনুভূতি ভাগাভাগির সেই জায়গা থেকে আসলে আমাদের দেখবার দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার। সেই রকমই কিন্তু আমরা দেখছি যে আসলে কেন্দ্রের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে হলেও কিন্তু আসলে 140 জনের উপস্থিতি, সেটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ 140টি উপজেলায় এই তারা আসলে তৃণমূলের নেতাকর্মীরা আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আসলে লড়াই করতে চান, এবং সেই নির্বাচনের লড়াই হয়তো জয় পরাজয় হয়তো স্থানীয়ভাবেই নির্ধারিত হবে, সেই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। যেহেতু এবার নির্বাচন মাঝখানে একটি নির্বাচনী দলীয় প্রতীকে হয়েছে, তো এবং এবারের নির্বাচন নির্দলীয় প্রতীকের জায়গাটা রয়েছে। এখন আওয়ামী লীগ প্রধান আসলে কার প্রতি আহ্বান জানাচ্ছেন? তার দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন। আওয়ামী লীগ প্রধান তো আসলে বলছে না যে অন্য কেউ দাঁড়াতে পারবে কি পারবে না, সে বিষয় তো না। আওয়ামী লীগ প্রধান তার দলের নেতাকর্মী, যারা সেই নেতাকর্মীদের প্রতি কিন্তু, সেই এমপিদের প্রতি, মন্ত্রীদের প্রতি কিন্তু তিনি আহ্বান জানাচ্ছেন যে আপনারা নিজেদের স্বজনকে অন্ততপক্ষে প্রার্থী করবেন না, বা না করে আসলে দল বা অন্যান্যদের ত্যাগী লোক, নেতা কর্মী যারা সমর্থক সমানুদ্দায়ী রয়েছে, তাদেরকে সেই জায়গাতে সম্পৃক্ত করবার একটি ক্ষেত্র তৈরি করে দেওয়া আর কি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই ডক্টর শফিউল আলম ভাই আপনার কাছে। স্যার, আসলে এই যে প্রভাব বিস্তার নিয়ে আসলে এত কথা হচ্ছে এবার উপজেলা নির্বাচন, এটি 6ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন, সেই ক্ষেত্রে আসলে প্রভাব বিস্তার করলে কি হতে পারে? মানে প্রভাব বিস্তার নিয়ে এত কেন কথা? যাওয়ার আগে আমি আরেকটা বিষয়ে কথা বলি। আমরা বোধহয় ইতিহাস ভুলে যাই। তো বিএনপির তো আসলে তত্ত্বাবধায়ক সরকার দাবি করার কোনো অধিকার নাই। আপনার যদি মনে থেকে থাকে 2006 সালে বিএনপি যখন জাতীয় নির্বাচনের বিষয় আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ধ্বংস করেছিল কে? বিএনপি তো ধ্বংস করেছিল। বিচারপতিদের বয়স বাড়িয়ে, তারপরে নিজের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে দিয়ে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে লণ্ডভণ্ড করে দেওয়া হলো। দেওয়ার পরে কি হলো? আমরা সামরিক শাসন দেখতে পেলাম, সামরিক শাসন, ছদ্মবেশী সামরিক শাসন দেখতে পেলাম। তারপরে আদালতের রায়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল। এখন বিএনপি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করবে, যারা তত্ত্বাবধায়ক সরকারকে কবরে পাঠিয়ে দিয়েছিল? তো এখন বিএনপি যদি দাবি করে, এই কারণেই কিন্তু মানুষ বিএনপির বক্তব্য গ্রহণ করে না, জনগণ কিন্তু গ্রহণ করে না, কারণ তারা জানে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে। তো বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা বলে, জনগণ প্রত্যাখ্যান করে। তো এবারে আছে আপনি যে প্রভাব প্রভাবে আসলে কি হতে পারে? যেমন এই প্রভাব বিস্তার মানে কি? যেমন ধরেন, যেটা একটু আগে যে সাজ্জাদ আলম সাহেব যেটা বললেন, যে প্রভাব বিস্তার বলতে সরকারের উদ্দেশ্য কি? এবারে সরকারের উদ্দেশ্যটা হচ্ছে যে সরকার ভালো একটা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এবং নির্বাচন কমিশনও কিন্তু একটা ভালো নির্বাচন করতে চায়। তো আপনি যখন একটা ভালো নির্বাচন করতে চান তখন সেই ভালো নির্বাচনের পথে বাধা কে কে হয়ে দাঁড়াতে পারে, নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় হচ্ছে এটা। আর সরকার প্রধানের, মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচ্য বিষয় কি? মাননীয় প্রধানমন্ত্রী চান যে যারা মন্ত্রী এমপি আছেন তারা তো অলরেডি ক্ষমতাবান, একটা পদে তারা আছেন, গুরুত্বপূর্ণ পদে। এখন তার দলের তৃণমূলের যে নেতাকর্মী যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া, তো সেই সুযোগ দিলে পরে তার দলের নেতৃত্ব শক্তিশালী হয়। এখন নির্বাচন কমিশনের তাই নির্বাচন কমিশন তো নির্বাচনের আগে সে অবশ্যই মাঠ সার্ভে করে দেখবে যে কারা কিভাবে প্রভাব বিস্তার করতে পারে, এবং সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে। তো নির্বাচন কমিশন চাইলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে, এবং নির্বাচন কমিশন কিন্তু সেই ধরনের ব্যবস্থা নেবে। এই যে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনের মধ্যে সংখ্যা থাকার কথা না, না সংখ্যা না, কিন্তু আপনাকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। এবং নির্বাচন কমিশনকে সবসময় তৎপর থাকতে হয় যে যাতে নির্বাচনে কেউ প্রভাব বিস্তার না করতে পারে এবং নির্বাচনটা যাতে ভালো হয়। আমি আলোচনাটা শুনবো, এই কাজটা একটু বিরতি নিতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএসএল সপ্তাহের দেশে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 3 জন অতিথি আছেন স্টুডিওতে। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর শফিউল আলম ভূঁইয়া স্যার, আপনার কাছে আপনাকে শুনছিলাম যে উপজেলা নির্বাচনে যে প্রভাব বিস্তার নিয়ে, একই সঙ্গে আরেকটি যুক্ত করতে চাই বিষয়, সেটা হচ্ছে যে 16 জন বা আমরা 15 জনই বলি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেলেন, আসলে সেখানে কোনো প্রভাব দেখেন কিনা? আমার অন্তত প্রভাবের কথা জানা নাই। কারণ হচ্ছে যেটা হয় যে আপনি যে নির্বাচনে আপনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, নির্বাচনে আপনি তখনই প্রতিদ্বন্দ্বিতা করতে যাবেন যখন আপনি মনে করবেন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ধরেন আপনি শুধুমাত্র ক্যান্ডিডেট হওয়ার জন্য ক্যান্ডিডেট হওয়া, যেমন এবার যেহেতু একটা ফ্যাক্টর হয়তো এবার কাজ করছে, সেটা হচ্ছে যে জামানতের অঙ্কটা বাড়ানো হয়েছে। যে নির্বাচন কমিশন যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের জামানতের অঙ্ক বাড়ানো হয়েছে, এবং জামানতের অঙ্ক ফেরত পাওয়ার জন্য সমীকরণটা যারা ধরেন জিততে পারবে না, কেউ কেউ আছে ধরেন নানা কারণে মানুষ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ কেউ আছে নিজের পরিচিতির জন্য অংশগ্রহণ করতে চায়, কেউ আছে অমুককে ঠেকাতে চাই আমি, সেই জন্য নির্বাচনে দাঁড়ালাম। এরকম নানা ইকুয়েশন নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে মানুষ দাঁড়ায়। তো এই দেখা যাবে যে এই 15টা সিটে যারা নির্বাচিত হয়েছে বা 15টা জায়গায় যারা নির্বাচিত হয়েছে, তারা এতটাই জনপ্রিয় এবং এতটাই প্রভাব প্রতিপত্তি তাদের আছে যে অন্য কেউ দাঁড়িয়ে খুব বেশি ভোট পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে। এই কারণেই হয়তো তারা দাঁড়ায়নি সেখানে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর কামরুল হাসান স্যার আপনার কাছে একটু যেতে চাই এই বিষয়টি নিয়ে। প্রধানমন্ত্রী কিন্তু তার দলের নেতাকর্মীদের, মন্ত্রী এমপিদেরও কিন্তু তিনি বলেছেন যে উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে প্রশাসনকে যেন সর্বাত্মক সহযোগিতা করা হয়, এমন নির্দেশনাও কিন্তু দিয়েছেন। একই সঙ্গে এই যে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা হলেন, আসলে সেখানে কোনো প্রভাব দেখেন কিনা, এবং আপনার শেষ বক্তব্য 2 মিনিটে যদি শেষ। ধন্যবাদ আপনাকে। আমি এই জবাবটার পাশাপাশি আমার শ্রদ্ধেয় সহকর্মী অধ্যাপক শফিউল আলমের একটা কথা বলি, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পেছনে বিএনপির যদি কোনো ত্রুটি থাকে, সেই ভুলটা বাংলাদেশ আওয়ামী লীগকে এই ধরনের অংশগ্রহণমূলক নয়, একতরফা মানে অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতার অথবা রাতের ভোট হয়েছে 2018-তে, যেটা অভিযোগ করে আওয়ামী লীগের মতো একটা দলের কাছে এটা আশা করে না বাংলাদেশের মানুষ। ফলে আমি বলি যে বিএনপি ত্রুটি খুঁজে বের করা যাবে নিশ্চয়ই, কিন্তু এই 14, 18 এবং 24-এর নির্বাচন স্বাধীন এই 53 বছরের বাংলাদেশ প্রত্যাশা করে না। ফলে আমাদের এই যে ভালো নির্বাচনগুলো হয়েছে সবগুলোই হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে হয়েছে বিভিন্ন নামে। আমরা আশা করি যে আমাদের এই উপলব্ধি আসে রাজনীতিকদের এবং বুদ্ধিজীবীরা সঠিকভাবে পরামর্শ দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখুন এই মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়গুলো আসলে কিভাবে নিবে এটা সময় বলে দেবে। কারণ নির্বাচন কমিশন এখন বলছে যে সংসদ সচিবালয়ে অভিযোগ করে চিঠি দেবেন। কি জন্য দিবেন? মন্ত্রী এমপিরা যদি প্রভাব বিস্তার করে। আমি আগেই বলেছি যে মন্ত্রী এমপিরা যদি তাদের আত্মীয় স্বজন থাকে, তারা প্রভাব বিস্তার করতে পারে, এটা স্বীকার করলো সরকার। তাহলে একই কথাই তো বিএনপি বলছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে তো মন্ত্রী এমপিরাই থাকছে, সংসদ যদি বাতিল না করেন আপনি, তাহলে কি এটা প্রমাণ হলো না? এটা একটা রিয়েলাইজেশনের টাইম। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই বক্তব্যের সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটা একীভূত হন, এবং নির্বাচন কমিশনের এই আহ্বান কাজে লাগবে না এই জন্য যে একই রকম ভুলে
তারা যখন বলছে যে প্রিজাইডিং অফিসার যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের না জানিয়ে চাকরি খেয়ে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, তাহলে আপনি 2024 তারপরে 18 আর 14 নির্বাচনের যে ত্রুটিগুলো হচ্ছে, বিশেষ করে এই নির্বাচন কমিশনের অধীনে যে উপনির্বাচন এবং অন্যান্য যে সহিংসতা এবং অনিয়মগুলো হয়েছে সেগুলোর কটার বিচার করেছেন তারা? তাহলে কি এটা যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করলে নির্বাচন কমিশন বশংবদ থাকবে এবং নিজেদের আপনজনের মধ্যে ভাগবাটোয়ারার ন্যায্যতা দিবে, কিন্তু 18 কোটি মানুষের নয়? এটি কার্যকর হতে পারে না, কারণ এর নৈতিক ভিত্তি নেই, অগ্রহণযোগ্য। আমরা একটু 18 কোটি মানুষ কিন্তু বিএনপিকে চায় না, সে কারণে বিএনপির ডাকে তারা নামে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকেই মানুষ চায়, সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, না হয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হতো। সময় নেই তো। উনি বলছেন যে আসলে দেখুন এই যে বিভিন্ন বিভাগে যে সম্মেলনগুলো হয়েছে, আমি দুঃখিত আপনার সমাবেশ হয়েছে, আমি তবু একটু বলি, সেখানে অহিংস আন্দোলনের যে পরিমাণ মানুষ সাড়া দিয়েছে, এরা জনগণ, এরা মানুষ। রাষ্ট্রযন্ত্র ব্যবহারের যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, আমরা যারা বুদ্ধিজীবী, আমরা যারা, এটা বিএনপি আওয়ামী লীগের প্রশ্ন না, এটা একটা দেশের প্রশ্ন, একটা পতাকা রক্ষার প্রশ্ন। সেই জন্য আমি বলছি যে আসলে বিএনপি যেটা প্রমাণ করেছে যে অহিংস আন্দোলনে এই দেশের রাষ্ট্রযন্ত্র বা সরকার সাড়া দেয় না, বিশেষ করে আওয়ামী লীগ দেয়নি। তাহলে এবার যদি সকলে মিলে সহিংস আন্দোলন করে, যেটা লৌকিক বৈঠার আন্দোলনের অভিযোগ আছে, আমরা সেটা চাই না, তাহলে সেটা চাই না। তাহলে কি এটাই বলতে চায় যে রোজার পর ঈদের পর দিয়ে যখন উত্তেজিত করে বিরোধী দলকে, তাহলে অহিংস আন্দোলনকে ইনভাইট করা হচ্ছে? নিশ্চয়ই আমি বলবো যে আমাদের হাতে একদম সময় নেই, আমরা নিশ্চয়ই অন্য কোনো সময় আমরা মানুষকে সম্পৃক্ত করা গেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী এই নির্বাচনে সর্বশেষ বলেছেন এমপি মন্ত্রী যারা আছেন সকলকেই সর্বাত্মক সহযোগিতা আহ্বান জানিয়েছেন। আপনার মন্তব্য আপনি যদি দেখেন যে মন্ত্রী এমপিদের সতর্ক করে দেওয়ার বিষয়টা রুটিন ওয়ার্ক। আপনি দেখবেন যে কুমিল্লাতে একটি স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল, সেখানে একজন এমপিকে নিয়ে নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল সম্ভবত কারো ভুলে যাওয়ার কথা না আর কি। তার মানেটা হচ্ছে কি, যে স্থানীয় সরকার নির্বাচনের সময় এমপি মন্ত্রীদের আচরণটা কেমন হবেন এইটি আসলে দেখভাল করার দায়িত্ব ঐতিহাসিকভাবে নির্বাচন কমিশনের উপর, এবং সেটিরই একটি আগাম বার্তা কিন্তু তারা দিয়েছেন যে আমরা যে কাজগুলো করতে চাই সতর্ক থাকুন, সহযোগিতা করুন, সেই বার্তাটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে আর কি। আবার রাজনৈতিক দল হিসাবে দায়িত্বশীল এবং ক্ষমতাশীল রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তার নেতাকর্মীদের প্রতি কিন্তু সেই আহ্বানটা জানিয়েছেন যে নির্বাচন যাতে গ্রহণযোগ্যতা পায় এবং নির্বাচন যাতে সাধারণের উপস্থিতি বাড়ে, সবকিছু মিলিয়ে নিয়ে দলের কর্মীদের সেই ধরনের আচরণ করবার জন্য দলের প্রধান সেই নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশন যদি কঠোর হয় তাহলে তো সেই প্রভাব বিস্তার কাজে লাগবে না মন্ত্রী। প্রভাব বিস্তারের ব্যাপারটা কিন্তু হবে, বিষয়টা না, এটি হচ্ছে সতর্ক করে দেওয়া। এবং কুমিল্লার একটি উদাহরণ বললাম যে তিনি অত্যন্ত দেশ জুড়ে পরিচিত ও প্রভাবশালী এমপি হিসাবে তার দেশ জুড়ে আসলে পরিচিতিও আছে। তার আসলে আচরণটা কেমন হচ্ছে, নির্বাচন কমিশন কি করতে পারে এবং কতটুকু ক্রিয়াশীল অবস্থানে যেতে পারে সেটি কিন্তু হয়েছে, এবং তার পরবর্তীতে এটা আপিল হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, হাইকোর্ট আমরা দেখেছি আইন আদালতের সমস্ত পর্বে। অর্থাৎ নির্বাচন কমিশন তার সেই অবস্থানটা সক্রিয়ভাবে সেই প্রয়োগের জায়গাটা সতর্ক করেছে। আশা করা যায় যে তার যে পূর্ণ ক্ষমতা সেই ক্ষমতারও প্রয়োগ করবে। আর দল হিসাবে, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ বলছে যে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্যতা পায়, সেই জন্য তার দলীয় কর্মীদের আচরণটা কেমন হওয়া উচিত সেই ব্যাপারটাও কিন্তু তারা স্মরণ করিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছেন। এই সমস্ত কিছুই কিন্তু আসলে আমরা তো এক ধরনের স্পেকুলেশন করছি, এটার জন্য 8 তারিখে হয়তো অপেক্ষা করতে হবে, তখন আসলে বোঝা যাবে যে স্বজনদের পরিণতি কোথায় যে দাঁড়ালো, যাদেরকে বহিষ্কার করলো তারা আসলে নির্বাচনের লড়াই কোথায় গেল। অর্থাৎ দুই দলের ভেতরেই কিন্তু এই উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তির জায়গা রয়েছে। একটি হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজনের জায়গা, আর একটি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী তার এই যে সর্বোচ্চ স্থায়ী কমিটির সিদ্ধান্তকে বড় মাপের চ্যালেঞ্জ করা। অর্থাৎ দলে দলে অন্তত 160 জন, তাদের হিসাবেই 160 জন হচ্ছে যারা দলের পদ পদবীকে ধারণ করেন, সেরকম 160 জন সেই নির্বাচনকে কেন্দ্রকে আসলে চ্যালেঞ্জ করে তারা সেই নির্বাচনের লড়াইয়ে অংশ নিয়েছেন। এই প্রথম ধাপটা দেখার পরেই আসলে দেখা যাবে দ্বিতীয় ধাপের তো সুযোগ নেই, তৃতীয় চতুর্থ ধাপে আসলে কি অবস্থান তৈরি হবে সেই জায়গাটি হবে। আমার ব্যক্তিগত প্রত্যাশা যে আসলে স্বশাসন প্রতিষ্ঠিত হোক, উপজেলায়
অন্ততপক্ষে যোগ্য নেতৃত্ব আসুক এবং সাধারণ মানুষের উন্নয়ন অগ্রগতির তদারকি করুক, মানুষের সাথে থাকুক, সেই প্রত্যাশা করি। নিশ্চয়ই আমরা আসলে সংঘাত সংঘর্ষহীন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা রাখতে চাই এবং নির্বাচন কমিশন সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, ডক্টর কামরুল আহসান এবং সাজ্জাদ আলম খান তপু তিনজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RICL সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।